আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। রিটার্নিং কর্মকর্তার গাফিলতিতে মনোনয়নপত্র জমা দিতে না পারলে বঞ্চিতরা ইসি ও আদালতে প্রতিকার চাইতে পারবেন জানালেন কমিশনার রফিকুল ইসলাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সহ বেশ কিছু প্রতিশ্রুতির চমক আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে 15 ডিসেম্বরের মধ্যে ঘোষণা। অস্তিত্বের স্বার্থে জামাতকে অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মহাজোট থেকে আরো বেশি আসন ছাড় পাওয়ার প্রত্যাশায় জাতীয় পার্টি, আসন বণ্টন নিয়ে এখনো আলোচনা চলছে বললেন জাপা মহাসচিব। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেকেই সাদমান ইসলামের হাফ সেঞ্চুরি, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিটার্নিং কর্মকর্তার গাফিলতির অভিযোগে মনোনয়নপত্র জমা দিতে না পারলে বঞ্চিতরা নির্বাচন কমিশন ও আদালতে প্রতিকার চাইতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচন কমিশনের সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। উৎসব আমেজের মধ্যেই বুধবার সারা দেশে 300 সংসদীয় আসনের জন্য 3065 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণকে রেকর্ড সংখ্যক বলছে ইসি। তবে এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার অবহেলায় কোথাও কোথাও মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগও রয়েছে। এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ করার জন্য করতে পারে, আবেদন করতে পারে, এর জন্য মাননীয় আদালত তো আছেন। আমরা তো এককভাবে সর্বময় ক্ষমতার অধিকারী নই রে ভাই। পুলিশ প্রশাসনের 92 জন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রত্যাহারে বিএনপি যে দাবি করেছে সে বিষয়ে কমিশনের অবস্থান জানান তিনি। হুট করে হতেছে, আপনি আজকে আমাকে একটা কাগজ ধরা দিয়ে বললেন খেসে ব্যবস্থা নেন, আর আমি হতেছি আর কয়েক মিনিট পরে হতেছে আমি একটা আদেশ জারি করে দিলাম। একটা প্রক্রিয়া ছাড়া তো এটা করা সম্ভব নয় রে ভাই। অনেকগুলো জিনিসই আমরা পেয়েছি, আমরা কিছু যেখানে আমরা সন্তুষ্ট হয়েছি আমরা সেগুলোকে দেখেছি, ব্যবস্থা নিয়েছি। যেগুলো আমাদের কাছে যথাযথ বলে প্রমাণিত হয় নাই সেগুলোকে আমরা রেখে দিয়েছি, এবং যেগুলো আরও একটু ভালো করে খতিয়ে দেখা দরকার সেগুলোকে আমরা এখনো খতিয়ে দেখতেছি। নির্বাচন কমিশনার আরও জানান, গণভবনের 150 শতাধিক সাবেক সেনা কর্মকর্তার সমর্থন জানানো সহ এ ধরনের অনুষ্ঠান আচরণবিধি লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবন ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলেও জানান তিনি। আগামী 10 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু চমক নিয়ে চূড়ান্ত করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। 15 ডিসেম্বরের মধ্যে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি জঙ্গি ও যুদ্ধাপরাধীদের দোসর বলেই তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাসীদের মনোনয়ন দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর সহ এরকম 10টি মেগা প্রকল্পের মতো আরও কিছু নতুন প্রকল্প এবারের নির্বাচনী ইশতেহারে যোগ করছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, এবার গ্রামের উন্নয়নের উপর বেশি জোর দেয়া হয়েছে। 15 তারিখের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের ইশতেহার প্রকাশ করবেন। প্রায় 40 জন মুক্তিযোদ্ধা, 50 জন নতুন মুখ ও 17 জন ব্যবসায়ী আওয়ামী লীগের প্রার্থী তালিকায় স্থান পেতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য ও জঙ্গিদের ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপি আবারও নিজেদের সাম্প্রদায়িক দল হিসেবে প্রমাণ করল বলে মন্তব্য করেন তিনি। জামাত আর বিএনপির মধ্যে কোনো
পার্থক্য আমি খুঁজে পাইনি। বিএনপি এখন সাম্প্রদায়িক দল, জামাত সাম্প্রদায়িক দল, বিএনপিও সাম্প্রদায়িক দল। দুই সাম্প্রদায়িক শক্তি নামে ভিন্ন, কাজে এক। তাদের আদর্শে কোনো পার্থক্য নেই। প্রায় 1 ঘন্টার বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জোট মহাজোটে যে ক্ষোভ অসন্তোষ রয়েছে তা প্রশমন করে শিগগিরই মহাজোটের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। অস্তিত্বের স্বার্থে জামায়াতে ইসলামীকে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ধানের শীষের প্রতীক নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে জামাত। এ সময় বিএনপি নেতা মওদুদ আহমদ দাবি করেন, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, নির্বাচনের মাঠ সমতল করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ইসি তার ক্ষমতা প্রয়োগ না করে সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর। তারা কার অধীনে কাজ করেন, কার কথা তারা শোনেন? তারা যদি নির্বাচন কমিশনের কথা শুনতেন বা নির্বাচন কমিশন চাইতেন যে তাদের কথা শোনা হোক, তাহলেও এক কথা ছিল। কিন্তু সুতরাং নির্বাচন কমিশন মুখে যত কথাই বলছেন, একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না। এ সময় জোট বা ঐক্যফ্রন্টে কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝি নেই উল্লেখ করে ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের দুঃশাসন থেকে দেশকে বাঁচাতেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীত অপকর্মের জন্য ক্ষমা চেয়ে জামাতকেও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার ঘোষণা দিতে হবে। ধানের শীষ নিয়ে যে আন্দোলন, এটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, কিন্তু তাদের একটা কর্তব্য আছে। তাদের কর্তব্য জামাত ইসলামের সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া, তার নিজের জন্য না, তার পিতার জন্য। আন্দোলনের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড আদায় করে ভোট বিপ্লব ঘটানো হবে বলেও মন্তব্য করেন ঐক্যফ্রন্ট নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মহাজোট থেকে আরও বেশি আসন পাওয়ার প্রত্যাশায় রয়েছে জাতীয় পার্টি। 110টি আসনের যে তালিকা জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছিল, এর মধ্যে 40টির বেশি আসনে এরই মধ্যে মহাজোটের ছাড় পাওয়া গেছে বলে পার্টির দায়িত্বশীল সূত্র বলছে। তবে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, মহাজোটের আসন বণ্টন নিয়ে এখনও আলোচনা চলছে। দেখুন হুমায়ুন চিস্তির রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর 100 আসনের দাবি করে জাতীয় পার্টি। কয়েকদিন আগে 110টি আসনের তালিকা করা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত তাদেরকে 40 থেকে 45টি আসন দেয়া হতে পারে বলে জানা গেছে। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, আসন বণ্টন নিয়ে এখনও আলোচনা চলছে। শেষ পর্যন্ত তাদের প্রত্যাশিত আসন পাবেন বলেও আশা করছে তার দল। এদিকে দলের মনোনয়ন ঘোষণার পর থেকেই অসন্তোষ শুরু হয়েছে জাতীয় পার্টিতে। এরই মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা দলও ছেড়েছেন। মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তুলেছেন কেউ। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাপা মহাসচিব। শৃঙ্খলা ভঙ্গ যদি করে, সীমা লঙ্ঘন করে, যেটা ধারণ করা দলের পক্ষে সম্ভব নয়, দলীয় নেতৃবৃন্দ বা পার্টির চেয়ারম্যান তিনি অবশ্যই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কয়েকদিনের মধ্যেই দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান রুহুল আমিন হাওলাদার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার বার্জো পেন্টস ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট দেবেন চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনের ভোটাররা। এবারই প্রথম চট্টগ্রামে ইভিএম এ ভোট নেওয়া হবে। প্রযুক্তি ব্যবহারকে সাধুবাদ জানিয়ে এই আসনের সাধারণ ভোটাররা বলছেন, ডিজিটাল যুগে এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন মত।
চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। শহরের প্রাণকেন্দ্র হওয়ায় চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনকে। প্রথমবারের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন এই আসনে 144টি ভোট কেন্দ্রের মোট 3,91,612 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 2,04,403 জন এবং নারী ভোটার 1,87,209 জন। ইভিএম ব্যবহার করা নিয়ে চট্টগ্রামের এই আসনের মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। তরুণরা বলছেন, ডিজিটাল এই পদ্ধতিতে ভোট প্রদানের ফলে দ্রুত ভোট গ্রহণের পাশাপাশি ফলাফলও দ্রুত পাওয়া যাবে। বহির্বিশ্বে কিন্তু ইভিএমে ভোটটা দেওয়া হচ্ছে, আমরাও চাই নতুনভাবে নতুন প্রজন্ম ইভিএমে ভোটটা দেখ। জাল ভোটের প্রকোপটা কমবে। বয়স্ক যারা তারা তো সামান্য প্রতিবন্ধকতা হবেই। আরও আগে থেকে যদি একটু উদ্যোগ নিত, একটু সবাইকে জানাইতো, জিনিসগুলো ক্লিয়ার করতো, বয়স্কদেরকে নিয়ে একটু যদি এটা ক্লাস করতো, তাহলে জিনিসটা ওদের স্বচ্ছ হতো। এদিকে বিএনপি নেতারা বলছেন, ইভিএম ব্যবহার আওয়ামী লীগের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি অংশ। এর মাধ্যমে এই এলাকার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বলছেন, এর মাধ্যমে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। যদি সবকিছু ফেল করে, ইভিএম হচ্ছে রক্ষা কবচটাতে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের এই প্রক্রিয়ার পরিপূর্ণ রূপ দিয়েছে। যারা অভিযোগ করে যে পেশি শক্তির ব্যবহার করে নির্বাচনে রায় ছিনিয়ে নেওয়া হচ্ছে, ইভিএমে সেই ধরনের কোনো অবকাশ নেই, এটা আমরা আবারও প্রমাণ করব। আর যারা নির্বাচন বানচাল করতে চায়, তারাই একমাত্র ইভিএম এর বিরোধিতা করবে। তবে প্রতীক বরাদ্দের পর থেকে এই আসনে ইভিএম এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে নির্বাচন কমিশন। এই নতুন পদ্ধতিতে সকলে ভোট প্রদান করতে পারবেন এবং খুব দ্রুত সময় আমরা উক্ত আসনের ফলাফল আমরা ঘোষণা করতেও সক্ষম হব। বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, গতিশীল হবে মানুষের চিন্তার জগৎ, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চাপে পড়েছে বাংলাদেশ। অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে 42 রানের জুটি গড়ে ব্যক্তিগত 19 রানে ফেরেন সৌম্য। পরিস্থিতি সামাল দিলেও মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে সহজ ক্যাচ দিয়ে মমিনুল সাজঘরে ফিরলে আবারও বিরতির আগে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বিরতির পর ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই 50 তুলে নেন সাদমান ইসলাম। ব্যক্তিগত 76 রান করে দেবেন্দ্র বিশুর বলে লেগ বিফোরের ফাঁদে ফেরেন তিনি। এর আগে ফিরেছেন মিথুনও। বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেট 175 রান। এ ম্যাচে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই খেলছে বাংলাদেশ। মুশফিক খেললেও তার হাতের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় উইকেট কিপার হিসেবে থাকবেন লিটন। কক্সবাজারের শাহপুরীর দ্বীপ থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে 10 রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আব্দুর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে শাহপুরীর দ্বীপে অভিযান চালিয়ে দক্ষিণপাড়া ঘাট উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে তাদেরকে উদ্ধার করা হয়। আটককৃতরা উখিয়ার কুতুপালং, জাদিমুরা, মৌচনি ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। জাতীয় নির্বাচনকে ঘিরে 14 দলের মধ্যে আস্থার বিচ্যুতি ঘটলে নৌকার পরাজয় হবে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এজন্য জোট নেতাদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে 14 দলীয় জোটের মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে সারা দেশে বিজয় মঞ্চ করে দলের পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয় 14 দলের এই বৈঠকে। কাজে আমরা চাই সবাই আমরা একসঙ্গে আসুন, একসঙ্গে আমরা কাজ করি। আমাদের যে কোনো বিচ্যুতি আমাদেরকে পরাজয়ের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন আমরা কি পেলাম না সেটা বড় কথা না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি পালনে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আনিসুল হকের নিজের প্রতিষ্ঠান মোহাম্মদিয়া গ্রুপ ও নাগরিক টিভির কর্মকর্তারা। এ সময় আনিসুল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। 2017 সালের 29 জুলাই লন্ডনে গিয়ে অসুস্থ হন আনিসুল হক। এরপর সেখান থেকে হাসপাতালে ভর্তি করার পর 30 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শরীয়তপুর ও নড়াইলে আমন ধানের বাম্পার ফলন হলেও বাজার মূল্য কম পাওয়ায় হতাশ চাষিরা। এদিকে ঝিনাইদহে ফলন ভালো হলেও বৈরী আবহাওয়া ও উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। উৎপাদন খরচ কমাতে প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আবহাওয়া অনুকূলে থাকায় ও বর্ষার পানি একটু বেশি হওয়ায় শরীয়তপুর জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। হেক্টর প্রতি 1.5 থেকে 2 মেট্রিক টন ধান ফলন পাচ্ছে কৃষকরা। ধান লাগাইছিল ভালোই হয়েছে, কিন্তু আমাকে পরিশ্রম যা করি খাটনি হিসাবে পড়তা পড়ে না। গত বছর ধানের দাম আছিল 700-750 টাকা মন, এবার ধানের দাম 500 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর 8,335 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আবাদ হয়েছে 14,992 হেক্টরে। আমাদের অর্জিত লক্ষ্যমাত্রা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এবছর শরীয়তপুর জেলায় বন্যার পানিতে নিম্নভূমি প্লাবিত হয়নি। এদিকে নড়াইলে আমন ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি চাল কেনার বদলে চাতাল মালিকদের কাছ থেকে কেনায় ন্যায্য দাম পাচ্ছে না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। সরকার ধানের দামটা বাড়ায়, তাহলে মনে করেন যে খরচ হিসাব করার পরে তাহলে কিছু থাকে। ধান কেনার কোনো সরকারি ঘোষণা আমরা পাইনি, এই কারণে ধান আমরা এবার সংগ্রহ করব না। যদি সরকার পরবর্তীতে ধান কেনার কোনো ঘোষণা দেয় বা কৃষকের কাছে ধান নেই, তাহলে আমরা সেভাবে ধান কেনার জন্য প্রস্তুত থাকব। জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 34,740 হেক্টর আর আবাদ হয়েছে 37,875 হেক্টর জমিতে। মাঠে ময়দানে সবসময় তাদের পাশে থেকে আলোক ফাঁদের মাধ্যমে পোকা দমন জরিপ প্রক্রিয়া চালিয়ে কৃষকদেরকে আমরা সবসময় পরামর্শ এবং আগাম সতর্কীকরণ করার মাধ্যমে আমন আবাদ করেছেন। অন্যদিকে ঝিনাইদহে বৈরী আবহাওয়া ও উৎপাদন খরচ বেশি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। মনে করেন যে বৃষ্টি বাদলা খুব কম হয়েছে, সেই কারণে সেচের আওতায় এবারটা মনে করেন খরচ একটু বেশি হয়ে গেছে। বর্তমান ধান বিক্রি এসে দেখছি ধানের বেশি মোটে 600 টাকা মন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি রিফার বা কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তন করলে 1000-এর মধ্যেই করা যায়। সব সংকট কাটিয়ে কৃষকরা আমন ধানের ন্যায্য মূল্য পাবেন এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। আজ থেকে আর্জেন্টিনায় শুরু হচ্ছে দুদিনের G20 সম্মেলন। বিশ্বের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে এবার বিশ্ব নেতারা আলোচনা করবেন বলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলন। ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব ও চীন মার্কিন বাণিজ্যের সাথে উঠে আসতে পারে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু। এর মধ্যে ইয়েমেন পরিস্থিতি ও বিশ্ব জ্বালানি বাণিজ্য নিয়েও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চীনা পণ্য আমদানির উপর 25 কোটি মার্কিন ডলার শুল্ক আরোপের পর শনিবার প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপে। ইউক্রেনের যুদ্ধ জাহাজ জব্দের পর ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকটি বাতিল করেছেন ট্রাম্প। এদিকে সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ করছে পুঁজিবাদী বিরোধী ও মানবাধিকার কর্মীরা। সংখ্যালঘু নির্যাতনকারী ও সাম্প্রদায়িক শক্তিতে বিশ্বাসী এমন ব্যক্তিকে জাতীয় নির্বাচনে মনোনয়ন না দিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই আহ্বান জানান জোটের নেতারা। জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য 7টি সংরক্ষিত আসন নিশ্চিত করার দাবিও জানানো হয়। সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষার জন্য একটি সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে, একটি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি কমিশন গঠন করতে হবে, একটি মন্ত্রণালয় গঠন করতে হবে। নির্বাচনে যাতে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এর জন্য আমরা নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে এবং নির্বাচনের 2 সপ্তাহ পর পর্যন্ত সারা দেশে সামরিক বাহিনী যাতে টহলে থাকে তার নিশ্চয়তা চাই। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
আয়কর দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সভা শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের রাজশাহী অঞ্চলের কমিশনার মোয়াজ্জেম হোসেন ও কর কমিশনের আপিল বিভাগের কমিশনার মোহাম্মদ মাসুদ, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি সহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। উয়েফা ইউরোপা লিগের আলাদা ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। ইউক্রেনের ক্লাব ভার্সক্লাকে তাদের নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়ে ই গ্রুপে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। ম্যাচের ১০ মিনিটে এমিল স্মিথ রোয়ির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন র্যামসি। এরপর জোসেফ উইল করে গোলে বিরতির আগেই জয় নিশ্চিত করে গারানরা। দিনের অন্য ম্যাচে অলিভার জিরুর জোড়া গোলে স্যালোনিকাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৭ মিনিটে ইয়োভেন খাচেরিডির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় সালানিকো। ২৭ মিনিটে চেলসিকে প্রথম এগিয়ে দেন জিরু। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেন তিনি। বিরতির পর হাডসন ওরি ও আলভারো মোরাতার গোলে বড় জয় পায় ব্লুরা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। রিটার্নিং কর্মকর্তার গাফিলতিতে মনোনয়নপত্র জমা দিতে না পারলে বঞ্চিতরা ইসি ও আদালতে প্রতিকার চাইতে পারবেন, জানালেন কমিশনার রফিকুল ইসলাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সহ বেশ কিছু প্রতিশ্রুতির চমক আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা। অস্তিত্বের স্বার্থে জামাতকে অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মহাজোট থেকে আরও বেশি আসন ছাড় পাওয়ার প্রত্যাশায় জাতীয় পার্টি। আসন বণ্টন নিয়ে এখনও আলোচনা চলছে বললেন জাপা মহাসচিব। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেকেই সাদমান ইসলামের হাফ সেঞ্চুরি। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।